এবার দেখো এই থিটা অ্যাঙ্গেলের মধ্যে যতটুকু জায়গা বা স্পেস অকুপাই করেছে সেটা হচ্ছে বৃত্তকলা বা সেক্টর। আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বৃত্ত বা সার্কেল। মনে করো একটা বৃত্ত আছে, সেই বৃত্তের মাঝখানের যে বিন্দুটা সেটাকে আমরা কি বলি? সেন্টার বা কেন্দ্র। এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দৈর্ঘ্য সেটাকে কি বলে? রেডিয়াস বা ব্যাসার্ধ। দুটো ব্যাসার্ধ যদি নিয়ে নিই সেটাকে আমরা কি বলবো? ডায়ামিটার বা ব্যাস। মনে করো এই একটা রেডিয়াস আর এই একটা রেডিয়াস, তাহলে দুটো রেডিয়াস বা ব্যাসার্ধ মিলিয়ে একটা ব্যাস তৈরি করছে বা ডায়ামিটার তৈরি করছে। এবার মনে করো পিৎজার মতো একটা অংশ এই বৃত্ত থেকে আমরা কেটে নিচ্ছি। এই অংশটা মনে করো কেটে নিলাম। তো এই অংশটাকে আমরা কি বলি? বৃত্তকলা বা সেক্টর। এটাকে কি বলে? সেক্টর বা বৃত্তকলা। বৃত্তটাকে যদি এরকম ভাবে কাটি, এই রেখাটাকে বলা হয় সিকেন্ড, এসি সি এ এন টি। আর এই যে ক্ষেত্রফল বা এরিয়া তৈরি হয়েছে, এই ক্ষেত্রফলটাকে বলা হয় বৃত্তাংশ বা সেগমেন্ট, এস ই জি এম ই এন টি, সেগমেন্ট বা বৃত্তাংশ। রেখাটা ভিতর থেকে না গিয়ে যদি স্পর্শ করে বেরিয়ে যায়, এই রেখাটাকে বলা হয় স্পর্শক রেখা বা ট্যানজেন্ট, টি এ এন জি ই এন টি। বৃত্তের এই যে সীমানা, এই সীমানার যে দৈর্ঘ্য এটাকে বলা হয় সার্কামফারেন্স বা পরিধি। পরিধির এক প্রান্ত থেকে অপর প্রান্তের যে দৈর্ঘ্য সেটাকে বলা হয় কর্ড বা জ্যা। তাহলে এই যে জ্যা বা কর্ড, এটা কটা হতে পারে? অসংখ্য হতে পারে। মানে এক প্রান্ত থেকে অপর প্রান্তে গেলেই সেটা কি হয়ে যাবে? জ্যা হয়ে যাবে। সব থেকে বড় জ্যা কোনটা হবে? যেটা কেন্দ্র দিয়ে যাচ্ছে। কেন্দ্র দিয়ে যে কর্ড বা জ্যাটা যাচ্ছে তার আরেকটা নাম ছিল, সেটা কি ছিল? ব্যাস বা ডায়ামিটার। তাহলে সব থেকে বড় জ্যা বা কর্ড কোনটা? ব্যাস বা ডায়ামিটার। বৃত্তটাকে পুরোটা না এঁকে যদি হাফ আঁকি সেটাকে কি বলা হয়? হাফ সার্কেল বা সেমি সার্কেল। এবার চলে আসে সমস্ত সূত্র বা ফর্মুলাতে। এই যে পরিধি, পরিধি পাওয়ার সূত্র কি? যদি ব্যাসার্ধ আমাদের জানা থাকে, রেডিয়াস আমাদের জানা থাকে, তাহলে পরিধি পাওয়ার ফর্মুলা হচ্ছে 2πr। যদি ক্ষেত্রফল বা এরিয়া জানতে চাই, এরিয়া মানে কি? ভিতরের এই যে স্পেস, কতটুকু জায়গা আছে, এটা পাওয়ার ফর্মুলা কি? ব্যাসার্ধ যদি আর জানা থাকে, ক্ষেত্রফল পাওয়ার ফর্মুলা হচ্ছে πr²। যদি ডায়ামিটারের রেসপেক্টে লিখি সেটা কি লিখবো? π/4 ইন্টু d²। এবার মনে করো এই যে টোটাল 2πr পরিধি আছে, তার অল্পটুকু অংশ আমরা জানতে চাইছি, এইটুকুনি পোর্শন আমরা জানতে চাইছি, এই বৃত্তচাপটা আমরা জানতে চাইছি। এটাকে কি বলছি? বৃত্তচাপ। মানে বৃত্তের একটা অংশকে আমরা কি বলছি? বৃত্তচাপ। তো এইটুকু অংশ কিভাবে পাবো? মনে করো এটা কেন্দ্রে একটা কোণ তৈরি করেছে, যেটাকে আমরা বলি কেন্দ্রস্থ কোণ। তার মান ধরছি থিটা। টোটাল এই 360 ডিগ্রি অ্যাঙ্গেলের মধ্যে কতটুকু অ্যাঙ্গেল আমরা জানতে চাইছি? থিটা। থিটা জানতে চাইছি আউট অফ টোটাল 360 অ্যাঙ্গেলের মধ্যে। টোটাল লেন্থটা কত ছিল? 2πr। তাহলে এইটুকু বৃত্তচাপের মান কিন্তু আমরা তাহলে পেয়ে যাব। এবার দেখো এই থিটা অ্যাঙ্গেলের মধ্যে যতটুকু জায়গা বা স্পেস অকুপাই করেছে সেটা হচ্ছে বৃত্তকলা বা সেক্টর। তো এই বৃত্তকলা বা সেক্টরের ক্ষেত্রফল বা এরিয়া কিভাবে পাবো? টোটালটা ছিল আমাদের 360 ডিগ্রি। আউট অফ 360 ডিগ্রি আমরা জানতে চাইছি কতটুকু পোর্শনের? থিটা পোর্শনের। টোটাল কতটুকু ক্ষেত্রফলের? πr² ক্ষেত্রফলের। তাহলে বৃত্তকলা বা সেক্টরের ক্ষেত্রফল বা এরিয়া পাওয়ার ফর্মুলা আমরা কি শিখলাম? θ/360 ডিগ্রি ইন্টু πr²। ক্ষেত্রফল যেখানে যেখানে থাকবে সেখানে কিন্তু বর্গ একক আমাদের দিতে হবে। যদি মিটার থাকে বর্গ মিটার, যদি সেন্টিমিটার থাকে বর্গ সেন্টিমিটার, বা বলতে পারো স্কোয়ার ইউনিট। বৃত্তটা যদি হাফ হয়, সেমি সার্কেল হয়, টোটালটা 2πr ছিল। তো এই যে বক্ররেখাটা রয়েছে সেটা কত হবে? πr। মানে পরিসীমা বা পরিধি বলতে পারো, সেটা কত হবে? πr + 2r। এটা হচ্ছে সেমি সার্কেলের পরিসীমা বা পরিধি বলতে পারো। টোটাল বৃত্তের ক্ষেত্রফল আমরা কি শিখেছি? πr²। তাহলে সেমি সার্কেল যদি হয় তাহলে হাফ হয়ে যাবে, মানে πr²/2 হয়ে যাবে। এবার আমরা শিখব বৃত্তের ধর্ম বা কয়েকটা থিওরেম বলতে পারো। মনে করো একটা বৃত্ত আছে, এই বৃত্ত কেন্দ্রে যে কোণ তৈরি করছে সেটাকে আমরা কি বলবো? কেন্দ্রস্থ কোণ। তাহলে পরিধিতে যে কোণ তৈরি করবে তার নাম কি হবে? পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণ। এই পরিধিস্থ কোণের মান যা হয়, কেন্দ্রস্থ কোণের মান তার দ্বিগুণ হয়। মনে করো এটা যদি 50 অ্যাঙ্গেল হয়, তাহলে এটা কি হবে? কেন্দ্রস্থ কোণ 100 ডিগ্রি হয়ে যাবে। বৃত্তের এই অংশটাকে আমরা কি শিখেছিলাম? বৃত্তচাপ বা আর্ক। বা মনে করো এই যে জ্যাটা আছে, এই জ্যায়ের মধ্যে অঙ্কিত যে বৃত্তাংশ কোণ বা বৃত্তাংশস্থ কোণ বা পরিধিস্থ কোণ, এটা কোনটা? এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের পরিধিস্থ কোণ। মনে করো এই একই বৃত্তচাপের মধ্যে আরেকটা পরিধিস্থ কোণ আমরা আঁকছি, সেটা হচ্ছে এটা।
তো এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এটাও কত হবে? থিটা হবে। আরও একটা যদি আঁকতে চাও, এটার মান কি হবে? থিটা হবে। তাহলে থিওরেম বা উপপাদ্যটা আমরা কি শিখলাম? একই বৃত্তচাপ বা একই জ্যায়ের মধ্যে অঙ্কিত সমস্ত বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণের মান সব সময় একই হবে। মনে করো এই অ্যাঙ্গেলটা 50 ডিগ্রি, তাহলে সবার মান কত হবে? 50 ডিগ্রি করে হবে। আরও কয়েকটা থিওরেম শিখে নেওয়া যাক। মনে করো একটা বৃত্ত আছে, এবার এই বৃত্তের মধ্যে একটা চতুর্ভুজ আছে। চতুর্ভুজের যে বিপরীত কোণগুলো আছে, বিপরীত কোণের সমষ্টি সর্বদা সম্পূরক। মানে মনে করো এটা যদি 30 ডিগ্রি হয়, আর একটা হতে হবে 150 ডিগ্রি। সম্পূরক মানে কত? 180 ডিগ্রি। দুটো কোণ যোগ করে কত হবে? 180 ডিগ্রি হবে। যদি এটা 70 ডিগ্রি হয়, তাহলে এটা কত হবে? 110 ডিগ্রি হবে। যদি সেমি সার্কেল হয়, তাহলে দুটো জ্যা মিলে যে কোণটা তৈরি করবে সেটা হচ্ছে 90 ডিগ্রি বা সমকোণ। মনে করো এখানে একটা জ্যা আঁকছি এইটা, আর আরেকটা জ্যা আঁকছি এটা। তো এটা সবসময় কত ডিগ্রি কোণ তৈরি করবে? এটা 90 ডিগ্রি কোণ তৈরি করবে। কিন্তু কেন 90 ডিগ্রি তৈরি করছে? একটু আগে আমরা শিখলাম বৃত্ত কেন্দ্রে যে কোণটা তৈরি করে সেটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তো এই কেন্দ্রস্থ কোণের মান যা হয়, পরিধিস্থ কোণ তার হাফ হয়। তো কেন্দ্রস্থ কোণ যদি 180 ডিগ্রি হয়, তার পরিধিস্থ কোণ কোনটা হবে? মনে করো এখান থেকে এই অ্যাঙ্গেলটা, এটা কত হবে? 90 ডিগ্রি হবে, তার হাফ হবে। আশা করছি একটু উপকৃত হয়েছেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন, সঙ্গে লাইক করে দেবেন। আর এরকম আরো ভিডিও পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।